চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান 4 সেপ্টেম্বর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। এবং হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। আলটিমেটাম দিয়ে কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এ সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু হয়েছে। এর আগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, চিকিৎসকদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আশ্বাস দেন, দ্রুতই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। তবে আন্দোলনরত চিকিৎসকরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করেন। 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে তারা সোমবার রাত 8টার পর থেকে কর্মবিরতিতে যাবেন বলে জানান। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এরপর চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে জরুরি সেবা চালু করে। হাসপাতালে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে। দেশের পুঁজিবাজারে সংঘটিত বড় 12টি অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, যার মধ্যে বেক্সিমকোর গ্রিন সুকুক বন্ড, IFIC গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ বন্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বসুন্ধরার ABG লিমিটেডকে শেয়ার হস্তান্তর, বেস্ট হোল্ডিংসের IPO অন্তর্ভুক্তি রয়েছে। এছাড়াও আলামিন কেমিক্যালস, সোনালী পেপার, ফরচুন শুজ, রিংশাইন টেক্সটাইল, এয়ারওয়েল্ড অয়েল, কোয়েস্ট BDC, কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির বিষয়গুলো খতিয়ে দেখবে এই কমিটি। 5 সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া ইউ আহমেদকে।
বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। রাজনীতিতে ইনু, মেনন, দিলীপের দুর্বৃত্তায়ন, দায় নিতে হবে আওয়ামী লীগের অপকর্মের। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ভোটের মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের বিশ্বস্ত মিত্র ছিল 14 দলীয় জোট ও মহাজোট। বিভিন্ন রাজনৈতিক সংকটে এই ভোটের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়ার উপর ভর করেই চলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের পতনের পর কেউ কেউ গ্রেফতার হলেও পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। রাজনীতিকরা বলছেন ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশ যখন ছাত্র আন্দোলনে উত্তাল, তখন গণভবনে আওয়ামী লীগ সরকারের সাথে 14 দলের এই বৈঠক। জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়ে। এই বৈঠকে শেখ হাসিনার ডান বাম হিসেবেই ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। বৈঠকের পর গণভবনের বাইরে এসে কারফিউ জারি বহাল রাখা সহ সাংবাদিকদের তাদের মনের কথা জানিয়েছিলেন এই ত্রয়ী। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। তেমন কোনো জনসমর্থন না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতেন ইনু। যদিও 75 পরবর্তী সময় হাসানুল হক ইনুর অবস্থান নিয়ে রয়েছে বিতর্ক, তবুও আওয়ামী লীগের সাথে জড়িয়ে থাকায় প্রতিদান হিসেবে 2012 থেকে 2019 সাল পর্যন্ত পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব, দেখিয়েছেন ক্ষমতার দাপট। একই অবস্থা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। সারা জীবন সমাজতান্ত্রিক রাজনীতি করলেও গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন দাবার গুটির বোর্ডের মতো। বামপন্থীদের উপর ভর করে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 2014 সালের মহাজোট সরকারে পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পরে মেননকে সরিয়ে দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্ষমতার আরেক লালায়িত সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া মহাজোটে থেকে হয়েছিলেন শিল্পমন্ত্রী। আওয়ামী লীগের তত্ত্বাবধানে 14 দলের সাথে থাকলেও পরে অবশ্য আর পাননি মন্ত্রিত্বের স্বাদ। যদিও আশায় ছিলেন 2024 সালের নির্বাচনের পর আবারও হয়তো পেতে পারেন কোনো মন্ত্রণালয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 14 দলের এই নেতারা আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে হয়তো দেশের এমন পরিস্থিতি হতো না। রাতের বেলায় ভোট হয়েছে এটি জানার পরেও
আপনি তার সাথে কন্টিনিউ করলেন, এটি হচ্ছে অপরাধ, এটি হচ্ছে আপনার রাজনীতির বিচ্যুতি। এবং আজকের যে পরিণতি, এটা দেখতে খারাপ লাগলেও এটা তাদের কৃতকর্মের ফসল। তারা যখন একটা ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করলো, তখন দেখলাম এই পুরো কাজগুলো তারা 14 দলের মিটিং করার মধ্য দিয়েই অগ্রসর হওয়ার কাজটা করলো। সুতরাং এই দায় আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা কেউ এড়াতে পারে না, এটাই স্বাভাবিক। দেশের করুণ পরিণতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে দায় রয়েছে তার বাইরে নয় এই 3 ঘাঘু রাজনীতিক। তাই ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন তারা। আমাদের দেশের আইনের বিরুদ্ধে যে ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশের আইন তার গতিতে চলবে, এটাই স্বাভাবিক। তারা নেতা হিসাবে, ব্যক্তি হিসাবে যদি কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, অবশ্যই তাদের বিচার হবে। নাম সর্বস্ব দল থেকে বেরিয়ে যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠ মসৃণ রাখার কথাও বলছেন রাজনীতিবিদরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। তিনি বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক চিঠিতে এই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগে গতকাল শনিবার আবু সুফিয়ান সহ দক্ষিণ জেলা বিএনপির ওই 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দল থেকে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুঘাট এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে 14টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এই 3 নেতার তদারকিতে আলোচিত সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব নেবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকুর রহমান আশিকের জানাজা শেষে তিনি এই মন্তব্য করেন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মাথায় ঢিল লেগে আশিক গুরুতর আহত হয়। আহত অবস্থায় আশিককে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত 18ই আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সোমবার গ্রামে দাফন সম্পন্ন হবে। আমাদের প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে। আপনারা জানেন, আমরা একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি পুরো জাতি। একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর আবার বন্যার এই সংকটকালীন সময় আমরা পার করছি। কিন্তু আমাদের যে জাতীয় ঐক্য রয়েছে, আমরা মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি এই সংকট মোকাবিলায়, এটি আমাদের মধ্যে আশা জাগ্রত করে। আমরা আশা করি এভাবে ঐক্যবদ্ধ থেকেই যে স্পিরিট নিয়ে আশিক শহীদ হয়েছেন, সেই স্পিরিটকে আমরা ধারণ করতে পারব এবং যে বাংলাদেশ বিনির্মাণের আশায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি আশিকের মতো আরো সহস্র শহীদ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান 4 সেপ্টেম্বর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা।
এবং হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।